চোখ মুছতে মুছতে খাওয়া শুরু করলেও গলা দিয়ে খাবার নামছে না সোহার। আশ্চর্য, আজ এমন হচ্ছে কেন? শ্রবণ তো ওকে কত কষ্ট দিয়েছে, তখন তো এমন হতো না। মন খারাপেরা জেকে ধরেছে, খাবার গলা দিয়ে নামছেই না। পানি দিয়ে গিলে গিলে খাওয়া শেষ করে কোনো রকমে। টেবিলের উপর থাকা সবকিছু ঢেকে রেখে বেডরুমে ফিরে আসে। এই প্রথম ওর নিজের উপর আর শ্রবণের উপর ভীষণ রাগ হচ্ছে। শ্রবণের ফিরতে ফিরতে রাত 9টা পার হয়ে গেছে। বেডরুমে এসে দেখে সোহা ঘুমিয়ে আছে। সন্ধ্যার পরই সোহাকে মেসেজ করে বলে দিয়েছিল রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে যেন শুয়ে পড়ে ওর অপেক্ষা না করে, ওর ফিরতে লেট হবে। ফোন, ওয়ালেট আর চাবি রেখে বিছানার কাছে এগিয়ে আসে। বিছানায় বসে সোহার পাশে ব্ল্যাঙ্কেট সরিয়ে সোহার পেটের উপর হাত রাখে। হঠাৎ শ্রবণের চোখজোড়া বড় বড় হয়ে যায়। বাবু কি নড়ল? হ্যাঁ, নড়ল তো। ও পেটের উপর হাত রাখতেই মৃদু নড়ে উঠল। শ্রবণ আরও কিছুক্ষণ পেটের উপর হাত চেপে বসে রইল, তবে বাবু আর নড়ল না। সোহা বেশ কয়েকবার বলেছে বাবু একটু একটু নড়ে, ও বুঝতে পারে। তবে শ্রবণ পেটের উপর হাত রেখে অনুভব করতে পারেনি অনাগত সন্তানের মুভমেন্ট। আজকে প্রথম অনুভব করল। এবারের জন্মদিনে একের পর এক সারপ্রাইজ পেয়েই চলেছে। পেটের উপর হাত বুলিতে চুমু খায় বেশ কয়েকটা। ভালোভাবে ঢেকে দিয়ে সোহার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থাকে ঘুমন্ত সোহার মুখের দিকে। হাত বাড়িয়ে সোহার চুলে হাত বুলিয়ে আদর করে, কপালে চুমু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। প্যান্টের বেল্ট খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে আবার সোহার দিকে তাকায়। এমনিতেই সোহার ঘুম ভারী, বাবু পেটে আসার পর ঘুম আরও ভারী হয়ে গেছে। মাঝে মধ্যে আবার ভীষণ পাতলা ঘুম, একটু শব্দেই জেগে ওঠে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসে। আজকে সারাদিন দৌড়াদৌড়ির উপরেই ছিল, এখন ক্লান্ত লাগছে। মেইন লাইট অফ করে সোহার পাশে শুয়ে পড়ে ওকে জড়িয়ে ধরে। শ্রবণের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে সোহার ঘুম ভেঙে যায়। চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে ঘুম জড়ানো ব্যস্ত গলায় বলে, শুয়ে পড়ছ কেন? খেয়েছ? হ্যাঁ, খেয়েছি। সোহার ব্যস্ত কণ্ঠ এবার মলিন হয়। বাইরে থেকে খেয়ে এসেছ? শ্রবণ সোহাকে ভালোভাবে আলিঙ্গন করে বলে, তোর রান্নাই খেয়েছি, ঘুমা। ছাড়ো, খাবার তুলে ফ্রিজে রেখে আসি, নয়তো নষ্ট হয়ে যাবে। আমি ফ্রিজে তুলে রেখে এসেছি সব। সোহা শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে যায়। শ্রবণ অবাক হয়ে বলে, কি হয়েছে? ওদিকে যাচ্ছিস কেন এভাবে? সোহা অভিমান ভরা কণ্ঠে বলে, আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছিলাম, কিন্তু তুমি খেতে আসনি দুপুরে। শ্রবণ দাঁতে দাঁত চেপে বলে, এই অবস্থায় এত কষ্ট করে তোকে এত পদ খাবার রান্না করতে বলেছে কে? সোহা হেঁচকি তুলে অভিমানী কণ্ঠে বলে, তুমি একটুও ভালোবাসো না আমাকে, সবসময় শুধু বোকা আর ধমকে ধমকে কথা বলো। শ্রবণ বিস্মিত হয়ে বলে, এই তোর কি হয়েছে? আবার কাঁদছিস কেন? বাবুকে ভালোবাসো কিন্তু আমাকে ভালোবাসো না। সব সময় শুধু মা, রতে তেরে আসো, ধমক দাও, বকা দাও, রাগী চোখে তাকাও। দুপুরে খাওয়ার জন্য আসতে বলেছিলাম বলে রাগ দেখিয়েছ। শ্রবণ সোহার দিকে হাত বাড়িয়ে বলে, এই ডাইনির বাচ্চা, এদিকে আয়। সোহা গা ঝাঁকি দিয়ে শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আরও কিছুটা সরে যায় শ্রবণের কাছ থেকে। শ্রবণ অবাকের উপর অবাক হচ্ছে, চরম লেভেলের অবাক। সোহা এমন করছে, বিশ্বাসই হচ্ছে না। শোয়া থেকে উঠে বসে সোহার দিকে আগায়। ওকে টেনে তুলে বসানোর চেষ্টা করে রাগী গলায় বলে, তোর তো সাহস কম না, তুই আমার সঙ্গে এমন করছিস? বকা দেওয়ার সময় মনে থাকে না? এই ডাইনির বাচ্চা, তুই ঠিক আছিস? ভূত প্রেত কিছু ধরেছে নাকি? শ্রবণ শোকট সোহার আচরণে। সোহা তো ওর সঙ্গে এমন আচরণ করার মেয়ে না। সত্যি সত্যি কি ভূত প্রেত কিছু ধরেছে? বিছানা ছেড়ে নেমে দ্রুত মেইন লাইট অন করে। সোহা শুয়ে পড়েছে আবার। শ্রবণ বিছানায় উঠে বসে সোহার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয়। সোহা তাকায় না ওর দিকে, ভীষণ অভিমান করেছে শ্রবণের উপর। সব সময় ওকে কষ্ট দেয়, একটুও ওর কথা ভাবে না। শ্রবণ সোহার গালে হাত রেখে বলে, রাতে খেয়েছিস? সোহা জড়ানো গলায় বলে, হ্যাঁ, ঔষধ খেয়েছি। ওঠ, দেখি কি হয়েছে তোর। সোহা শোয়া থেকে উঠে বসে চোখ মুছে বলে, তুমি একটুও ভালোবাসো না আমাকে, শুধু বাবুকে ভালোবাসো, আর ওর কথাই ভাবো। আমার কোনো কথা শোনো না তুমি, শুধু নিজের কথা আমাকে শোনাও। আমি কত আশা নিয়ে তোমার জন্য রান্না করেছিলাম, ভেবেছিলাম নিজ হাতে বেড়ে খাওয়াবো তোমাকে, কিন্তু তুমি আসোনি। রাতে এসে নিজে নিজে খেয়ে নিয়েছ, আমাকে ডাকোনি।
কথাগুলো বলে গাল ফুলিয়ে বসে রইল সোহা। মেজাজ ভীষণ খিটখিটে হয়ে আছে আজ। নিয়ন্ত্রণ হারিয়ে শ্রবণের উপর চিৎকার চেঁচামেচিও করে ফেলতে পারে, বিশ্বাস নেই। শ্রবণ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সোহার মুখের দিকে। এই সোহাকে শ্রবণ চেনে না, একটুও চেনে না। ওর বউয়ের শরীরে ভূত ভর করেছে নিশ্চয়ই। ওর বউয়ের কোনোদিন সাহস হবে না ওর মুখের উপর এত কথা বলার। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর বিছানা ছেড়ে নেমে রুম থেকে বেরিয়ে যায়। সোহা দরজার দিকে তাকিয়ে হেঁচকি তুলতে তুলতে চোখ মোছে। দুপুর থেকে ওর কি হয়েছে ও নিজেই বুঝতে পারছে না। কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে ইচ্ছে করছে। সোহার সঙ্গে এরকম কোনোদিন হয়নি আজকের আগে। 2 মিনিট পরেই রুমে ফিরে আসে শ্রবণ। ওর হাতে একগুচ্ছ লাল টকটকে টাটকা গোলাপ ফুল। শ্রবণ বিছানায় উঠে সোহার পাশে বসে আবার ফুলগুলো সোহার দিকে এগিয়ে দিয়ে বলে, নে, এগুলো তোর। সোহা আগের চেয়েও বেশি অভিমানী হয়ে বলে, অন্যের আনা ফুল আমি কেন নেব? শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, আমি অন্য মানুষ? আমি তোমার কথা বলেছি? এগুলো হাসান ভাইয়ারা কেকের সঙ্গে এনেছিল সেগুলো না? তোকে কে বলেছে এগুলো সেই ফুল? সেই ফুলগুলো এমন ছিল, এগুলো আমি আসার পথে তোর জন্য কিনে নিয়ে এসেছি, তুই ঘুমিয়ে গিয়েছিলি বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সোহা মুখ ফিরিয়ে নিয়ে বলে, রোজ ডে তো চলে গেছে, তখন ফুল না দিয়ে এখন দিচ্ছ কেন? রাগে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। ইচ্ছে করছে সোহার ফর্সা তুলতুলে নরম গাল চর দিয়ে লাল বানিয়ে দিতে, কখন যেন মেজাজ হারিয়ে সত্যি সত্যিই চর বসিয়ে দেয়। কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, কানসা বরাবর দেব একটা? কি হয়েছে তোর আজকে? এখন কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে? যত নরম হচ্ছি তত তোর নাটক বাড়ছে। ওই সব ফালতু কিস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে অন্যদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য রোজই কিস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে। এই নে রোজ, এই যে কিস, এই যে হাগ করছি, আয় এখন ভালোবাসাও দেই। ফুল হাতে শ্রবণের বুকের সঙ্গে মিশে বসে রইল সোহা। কয়েক সেকেন্ডে ফুলগুলো হাতে ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে শোয়া থেকে তুলে চুমু খেয়ে জড়িয়ে ধরেছে। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকাতেই শ্রবণ সোহার মুখের ওপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খায়। গালে হাত রেখে বলে, হয়েছে নাকি আরও ভালোবাসা লাগবে? সোহা ফ্যালফ্যাল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ও ছোট একটা বাচ্চা, যার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কেমন অবুঝের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। শ্রবণ ওকে বুক থেকে সরিয়ে বিছানা ছেড়ে নামতে নামতে বলে, আয়, খাবার খাবো। তুমি না বললে খেয়েছ? শ্রবণ পেছনে ফিরে চিবিয়ে চিবিয়ে বলে, খেয়েছি, আবার খাবো। যা যা রান্না করেছিস সব খেয়ে ফেলব। এখন দ্রুত আয়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে হাতে থাকা ফুলগুলোর দিকে তাকায়। কি সুন্দর ফুলগুলো! ফুলগুলোতে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে নেয় ভেতরে। শ্রবণ ওর জন্য ফুল এনেছে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফুলগুলো বিছানার উপর রেখে দ্রুত বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণকে ড্রয়িং রুমে না পেয়ে স্টাডি রুমের দিকে তাকায়। স্টাডি রুমের লাইট অফ করা। রান্নাঘর থেকে টুকটাক শব্দ ভেসে আসছে, বুঝতে পারে শ্রবণ রান্নাঘরে রয়েছে। দ্রুত পা চালিয়ে রান্নাঘরে আসে। শ্রবণ খাবার গরম করছে। এই দৃশ্য দেখে সোহার চোখজোড়া বড় বড় হয়ে গেছে। শ্রবণ চৌধুরী করছে খাবার গরম? এটাও সম্ভব? ওভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? বস চেয়ারে। সোহা চেয়ারে বসে পড়ে। শ্রবণ মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। সোহাকে দেখে দেখে গ্যাসের চুলা অন অফ করা শিখে গেছে। মাইক্রোওভেন ব্যবহার করাও শিখেছে। সোহা শ্রবণের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকাতেই সোহা মুখ নামিয়ে নেয়। সব খাবার গরম করে ডাইনিং টেবিল সাজায় শ্রবণ নিজেই। হাত ধুয়ে সোহাকে নিয়ে এসে বসে চেয়ার টেনে। দুজনের সামনে প্লেট নিয়ে বলে, বেড়ে দিবি নাকি আমি দেব? তুমি দাও। শ্রবণ বিনা বাক্যে দুজনের প্লেটে খাবার বেড়ে নেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে বলে, খাওয়া শুরু কর। সোহা অল্প পোলাও তুলে মুখে নেয়। শ্রবণ মাংস তুলে মুখে পুরে চিবুতে শুরু করে সোহার দিকে তাকিয়ে। সোহার চোখজোড়া ভিজে উঠছে বারবার। ওড়না দিয়ে চোখজোড়া মুছতে মুছতে খাচ্ছে। শ্রবণ পোলাও মাংস হাতে নিয়ে সোহার মুখের দিকে বাড়িয়ে দেয়। সোহা মুখ তুলে শ্রবণের হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। শ্রবণ গম্ভীর চোখমুখ বানিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সোহা শ্রবণের হাত থেকে মুখে নেয় খাবার।
শ্রবণ শশার পিস এগিয়ে ধরে আবার সোহার মুখের সামনে। এভাবে বেশ কয়েক লোকমা সোহাকে খাইয়ে দেয় শ্রবণ নিজ হাতে। সোহার চোখজোড়া দিয়ে গোলগোল করে পানি গড়িয়ে পড়ছে এখন। হেঁচকি উঠে গেছে। চেয়ার ছেড়ে উঠে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ ওর যাওয়ার পথে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। চুপচাপ নিজের প্লেটের খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বাকি সব খাবার ঢেকে রেখে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে এসে দেখে সোহা এখনও হেঁচকি তুলে কাঁদছে উল্টো ফিরে দাঁড়িয়ে। শ্রবণের আগমন টের পেয়েও তাকাচ্ছে না ওর দিকে। শ্রবণ কোনো কিছু না বলে হাত ধুয়ে নেয়। টিস্যু পেপার দিয়ে হাত মুছে সোহার সামনে এসে দাঁড়ায়। সোহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্রবণ মুখে কিছু না বলে সোহার মুখ তুলে ধরে দুই হাতে। কাঁদতে কাঁদতে চেহারা লাল হয়ে গেছে সোহার। শ্রবণ সোহার ওড়না দিয়েই সোহার চোখমুখ মুছিয়ে দেয়। গম্ভীর গলায় বলে, আমি জানি আমি খারাপ মানুষ, এভাবে কেঁদে কেঁদে বোঝাতে হবে না। সোহা শ্রবণকে জড়িয়ে ধরে শক্ত করে। কাঁদতে কাঁদতে বলে, তুমি খারাপ মানুষ না, তুমি খুব ভালো মানুষ। আমি খারাপ মানুষ না? না, একদম না। তাহলে এভাবে কান্না করছিস কেন? সোহা কথা বলে না। শ্রবণ সোহার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রিজ খুলে বড় বড় 2 প্যাকেট চকলেট বের করে সোহার হাতে দেয়। নিজের সবচেয়ে পছন্দের চকলেট পেয়ে সোহার কান্না আরও বেড়ে যায়। কি শুরু করেছিস আজ? সোহা কান্না বন্ধ করার চেষ্টা করে চোখমুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ ফোঁস করে শ্বাস ছেড়ে রান্নাঘরের লাইট অফ করে সোহার পেছনে পেছনে রুমের দিকে এগিয়ে যায়। এই মেয়েকে বিয়ে করে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে দিন দিন। আগের শ্রবণ মরে যাচ্ছে ধীরে ধীরে। যেই শ্রবণ আগে সোহার একটা প্রশ্নের উত্তর দিত না, উল্টো কিছু জিজ্ঞেস করলে ভয় দেখিয়ে তটস্থ করে দিত, সেই শ্রবণ এখন এক্সপ্লেইন করে সোহার কাছে। যেই শ্রবণের চোখের ইশারায় সোহা উঠবস করত, এখন সেই শ্রবণ সোহার প্রায় সব কথাই শোনে। কেন এমন করে শ্রবণ নিজেও জানে না। নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে ধীরে ধীরে। সোহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছে। এখনও হেঁচকি তুলে কাঁদছে। শ্রবণের বিরক্ত হওয়ার কথা থাকলেও আজ বিরক্ত হতে পারছে না। লাইট অফ করে শুয়ে পড়ে সোহার পাশে, আলগোছে সোহাকে আগলে ধরে বুকে। শ্রবণ জড়িয়ে ধরতেই সোহা হাউমাউ করে কেঁদে ওঠে। শ্রবণ হতাশার শ্বাস ফেলে আরও ভালোভাবে আগলে ধরে সোহাকে। নরম সুরে বলে, আজকে কান্না করে রাত পার করার প্রতিজ্ঞা করেছিস নাকি? নাকি কান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিস? এমন করছিস কেন আজ? চুপ কর। সোহা কথা বলে না। শ্রবণের পরিবর্তন তাও এত দ্রুত এটা কল্পনা তো দূর, সোহা অসম্ভব বলেই ধরে নিয়েছিল। শ্রবণের টি শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। সোহা নিজেও বুঝতে পারছে না আজ ওর কী হয়েছে। অনেকদিনের জমিয়ে রাখা কান্না আজ প্রকাশ পাচ্ছে বোধ হয়। 2 দিন পার হয়ে গেছে মাঝখানে। বেলা 11টার দিকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল শ্রবণ। ঘুম থেকে জেগে নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় লাগে। ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়, 1:30টা বেজে গেছে। ফোন রেখে ঝিম ধরে বসে থাকে কিছুক্ষণ। মাথা ভার ভার হয়ে গেছে, বেশি ঘুমিয়ে চোখমুখও ফুলে গেছে বোধ হয়। চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো গলায় সোহাকে ডাকে। শ্রবণ ডাকতেই সোহা ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। বলো, আমাকে একা রেখে কোথায় গেছিস? বলতে বলতে চোখ তুলে সোহার দিকে তাকায়। সোহাকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়, বন্ধ করে আবার তাকায় তখনই। ফিক করে হেসে ওঠে গা ঝাঁকিয়ে। হাসতে হাসতে বলে, তুই দিন দুপুরে নাইটি পরেছিস কেন? নাইটি যদি পরতেই হয় তাহলে রাতে পরবি। শ্রবণের হাসি আর কথা শুনে সোহা চোখ দুটো ছোট ছোট করে বলে, এটা নাইটি না, দেখতে তো নাইটির মতোই লাগছে। নাইটি না হলে কি এটা? এটা মেক্সি। মেক্সি? তুই এটা কোথায় পেলি? আমার যত দূর মনে পড়ছে আমি এই নাইটি হোক আর মেক্সি, এটা আমি কিনে আনিনি কোনোদিন। মাজেদা আন্টি এনে দিয়েছেন। টাকা তোমার কাছ থেকে একদিন নিয়েছিলাম মনে নেই? শ্রবণ সোহার আগাগোড়া ভালোভাবে দেখতে থাকে আবার। এই মেক্সি পরনে খারাপ লাগছে না। শুধু ভালো নয়, ভীষণ ভালো লাগছে দেখতে। শ্রবণ পা ঝুলিয়ে বসে সোহাকে কাছে ডাকে হাতের ইশারায়। সোহা এগিয়ে আসতেই উঁচু পেটের ওপর হাত বুলিয়ে বলে, এসব পরার বুদ্ধি কে দিয়েছে তোকে? সোহা শ্রবণের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলে, মাজেদা আন্টি। শ্রবণ পেটের ওপর চুমু খেয়ে মুখ তুলে সোহার মুখের দিকে তাকিয়ে বলে, গত 2 মাসে এমনিই মুটিয়ে গেছিস, এখন মেক্সি পরনে আরও মুটকি লাগছে, একদম গোল আলুর মতো। সোহা গাল ফুলিয়ে বলে, কি হো, আমি মুটকি, গোল আলু? না,
তুই রসগোল্লা, তসতসে রসালো। শ্রবণের কথা শুনে সোহার কাশি উঠে গেছে। নিজেকে সামলে শ্রবণের হাত থেকে ছোটার চেষ্টা করে বলে, ছাড়ো, গোসল করে ফ্রেশ হয়ে আসো। তোকে সুন্দর লাগছে নাইটিটা পরে। এটা নাইটি না, মেক্সি। নাইটি, মেক্সি মেক্সি মেক্সি। শ্রবণ সোহাকে ঘুরিয়ে নিজের কোলের ওপর বসায়। সোহার ঘাড়ে মুখ গুজে সোহার নিজস্ব সত্তার মাতাল করা সুবাস টেনে নেয় নিজের ভেতর। শ্রবণ বেসামাল হওয়ার আগেই সোহা তাড়াহুড়ো করে শ্রবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কি করছো? ছাড়ো আমাকে, গোসল করে আসো, খাবার খাবো। আমার তো তোকে। এই বাবু নড়ল, আবার নড়ছে। সোহা ঘাড় উল্টে শ্রবণের মুখ দেখার চেষ্টা করে বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে আরও জোরে জোরে নড়ছিল। শ্রবণ খুশিতে আত্মহারা। ওর চোখ দুটো রাতের আকাশে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। হার্টবিট বেড়ে গেছে। মাগরিবের পরপর ফ্ল্যাটে প্রবেশ করে শ্রবণ। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল। সোহা রান্নাঘর থেকে বেডরুমের দিকে এগিয়ে আসছে। শ্রবণকে দেখে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে যায়। শ্রবণের হাতে একটা লাল টকটকে গোলাপ আর বেলি ফুলের মালা। সোহার চোখমুখ চকচক করছে খুশিতে। শ্রবণ গতকালও ওকে ফুল এনে দিয়েছিল, আবার আজকেও নিয়ে এসেছে। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলে, এগুলো আমার? না, আমার বাচ্চার মা। শ্রবণের মুখে না শুনে সোহার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। আমার বাচ্চার মা শুনে সেই হাসি আবার ফিরে এসেছে মুহূর্তেই। শ্রবণ ফুলগুলো সোহার হাতে ধরিয়ে দিয়ে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, রেডি হ। কেন? দুপুরে না বললি এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগছে না, চল বাইরে নিয়ে যাব। কথাগুলো বলেই শ্রবণ রুমের দিকে এগিয়ে যায়। সোহা বেলি ফুলের ঘ্রাণ নিতে নিতে রুমের দিকে আগায়। দিন দিন শ্রবণ চৌধুরী ওর মন মতো হয়ে উঠছে। শ্রবণ যে কোনোদিন পরিবর্তন হবে এটা কি সোহা ভেবেছিল? উহু, একদমই ভাবেনি। সোহা রুমে এসে ফুলগুলো রেখে গায়ের ওড়নাটা হিজাবের মতো করে পেঁচিয়ে নেয়। কাবার্ড থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে, আমার হয়ে গেছে। শ্রবণ ফোন থেকে মুখ তুলে সোহার দিকে তাকায়। বসা থেকে উঠে ফোন পকেটে ভরে গাড়ির চাবি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। সোহা দ্রুত পায়ে শ্রবণের পেছনে পেছনে হাঁটা ধরে। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোহার ডান হাতটা মুঠো করে ধরে শ্রবণ। লিফটের সামনে এসে দেখে লিফট নিচে রয়েছে। লিফট উপরে এসে থামে। দরজা খুলে যেতেই দেখা যায় ভেতরে সেই ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। শ্রবণ যখন ফ্ল্যাটে ফিরল তখন ভদ্র মহিলা নিচে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন। কিছু নেওয়ার জন্য হয়তো নিচে গিয়েছিলেন, হাতে কিসের যেন প্যাকেট। লিফট থেকে বের হতে হতে দুজনের উপর নজর বুলান। মিষ্টি হেসে সোহার দিকে তাকিয়ে বলেন, সোহা, তুমি প্রেগন্যান্ট? সোহা মাথা নাড়ায়। ভদ্র মহিলা আরও কিছু বলতে চাইছিলেন কিন্তু তার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। শ্রবণ নিজের গাড়িটা পার্কিং জোনে দাঁড় করিয়ে সোহাকে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সোহা আশপাশে নজর বুলায়। রাতের শহর দেখতে মন্দ লাগছে না ওর। শ্রবণ সোহার হাত ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। শো শো বাতাসে সোহার ঠান্ডা ঠান্ডা লাগছে। এত বাতাস কেন এখানে? আশপাশে অনেক মানুষ আছে, সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত। সোহার কাছে জায়গাটা অপরিচিত। এর আগে কোনোদিন এখানে এসেছে বলে মনে পড়ছে না। ফুচকার দোকান দেখে সোহার পা দুটো থেমে গেছে। জিভে জল চলে এসেছে মুহূর্তেই। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকাতেই দেখে শ্রবণ ওর দিকে তাকিয়ে আছে কপাল ভ্রু কুঁচকে। কি হয়েছে? সোহা দুদিকে মাথা নাড়ায়। পুনরায় হাঁটতে শুরু করে ধীর পায়ে। শ্রবণ গম্ভীর গলায় বলে, কিছু খাবি? সোহা আবার মুখ তুলে তাকায়। শ্রবণ আগের মতোই বলে, কিছু খাবি? সোহা এরই অপেক্ষা করছিল, শ্রবণ কখন বলবে কি খাবি। সাহস করে আগ বাড়িতে কিছু খাওয়ার কথা বলতে পারছিল না, শ্রবণ যদি ধমক দেয় এই ভয়। কিছু খেতে চাইলে দেখা গেল রাম ধমক দিয়ে বলছে, বাইরের কিছু খাওয়া যাবে না, একদম চুপ। কথা বলছিস না কেন? সোহা হাত তুলে ফুচকার দোকান দেখিয়ে দিয়ে বলে, ফুচকা খাবো। শ্রবণ ছ্যাতো করে ওঠে, কাঠোকাঠ গলায় বলে, ফুচকা খাওয়া যাবে না, অন্য কিছু খা। আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেই খাওয়া যাবে না। কি হবে খেলে? ফুচকা কিভাবে বানায় জানিস তুই? অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুর, তেলাপোকা হাঁটাহাঁটি করে, হাগুমুতু করে। কেঁচো চারপাশে ছড়িয়ে থাকে। আরও কত নোংরা, ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি। এসব খাওয়ার কথা একদম বলবি না। শ্রবণের কথাগুলো সোহার উপর তেমন একটা ইফেক্ট ফেলতে পেরেছে বলে মনে হয় না।
সোহা অনুরোধের সুরে বলে, অল্প খাবো। খাই না প্লিজ, কিনে দাও না। একদম না, চল এদিক থেকে। সোহা ঠায় দাঁড়িয়ে রইল। শ্রবণ পেছনে ফিরে তাকাতেই সোহা ওর ডান হাতটা ধরে ঝাঁকিয়ে বলে, এমন করছো কেন? এসব খেলে অসুস্থ হয়ে পড়বি। একটা খাবো, একটা এনে দাও। ওটা তোর বাপ ভাইয়ের দোকান যে একটা বিক্রি করবে? সোহা ঠোঁট উল্টে বলে, তাহলে এক প্লেট এনে দাও। অসুস্থ হয়ে পড়বি, পেট ব্যথা করবে। করবে না, আগেও খেয়েছি তো। ও বাবুর আব্বু, দাও না এক প্লেট কিনে। শ্রবণের আর সাধ্য আছে নিষেধ করার? উহু, একদমই নেই। আগের শ্রবণ চৌধুরী হলে নিশ্চিত এবারেও নিষেধ করে ফেলত, কিন্তু শ্রবণ চৌধুরী তো আগের সেই শ্রবণ চৌধুরী নেই। সোহার বাম হাতটা ধরে নিজের বুকের বাম পাশে চেপে ধরে। সোহা স্পষ্ট অনুভব করতে পারছে শ্রবণের হৃৎস্পন্দন অনেক দ্রুত গতিতে ছুটছে। শ্রবণের মুখের দিকে তাকাতেই শ্রবণ ওর হাত ধরে ফুচকার দোকানের দিকে পা বাড়ায়। সোহার ঠোঁটে বিস্তর হাসি দেখা যায়। ফুচকার দোকানের কাছে এসে দাঁড়ায় দুজন। বেশ কয়েকজন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে, সকলের হাতেই ফুচকা আর ঝালমুড়ি। শ্রবণ ফুচকাওয়ালা মামার দিকে তাকিয়ে বলে, মামা, এক প্লেট ফুচকা দিয়েন। পাশ থেকে সোহা চঞ্চল গলায় বলে, মামা, ঝাল বেশি দিয়েন। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, এমন ঝাল দেবেন যাতে কানে জলপট্টি লাগাতে হয়। শ্রবণের কথা শুনে সোহার মুখ শুকিয়ে গেলেও পাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর মধ্যে থেকে তিনজন ফিক করে হেসে উঠেছে। ফুচকাওয়ালা মামা নিজেও মুচকি হাসেন। ফুচকার প্লেট হাতে পেয়ে সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, একটা খাও। শ্রবণ নাক সিটকে বলে, জীবনেও না। সোহা আর কিছু না বলে খাওয়া শুরু করে। ইস, কি মজা! কতদিন হয়ে গেছে ফুচকা খায়নি। আহ, কি স্বাদ! মজা! সোহার খাওয়া দেখে ওর মুখের দিকে তাকিয়ে আছে শ্রবণ। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ফুচকা নয়, অমৃত খাচ্ছে। প্লেটের ফুচকা শেষ হতেই শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল করুণ চোখে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকেই বলে, মামা, আরেক প্লেট দিয়েন। সোহার ইচ্ছে করছে শ্রবণকে ঝাপটে ধরতে, কিন্তু এত মানুষের সামনে ধরা যাবে না। সোহা খুশিতে তো কল্পনায় পাখনা মেলে উঠছে রীতিমতো। সোহা ফুচকাওয়ালা মামার দিকে তাকিয়ে বলে, মামা, ঝাল আরেকটু বেশি দিয়েন। কথাগুলো বলে ভয়ে ভয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। সোহার হাসি হাসি মুখটা চুপসে যায়। হাতের খালি প্লেট রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল দ্বিতীয় প্লেট ফুচকা খাওয়ার আশায়। দ্বিতীয় প্লেট ফুচকা খেয়ে সোহার অবস্থা খারাপ। ঝালে কান আর মাথা দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। চোখে পানি টলমল করছে, জিহ্বায় যেন আগুন ধরে গেছে। শ্রবণের কথা অনুযায়ী ওর এখন সত্যি সত্যিই মাথায় আর কানে জলপট্টি লাগাতে ইচ্ছে করছে। শ্রবণ একটা পানির বোতল কিনে সোহাকে পানি খাওয়ায়। চিবিয়ে চিবিয়ে বলে, আরও খা ঝাল। উফ ঝাল। এখন হিস করছিস কেন? ঝাল খাওয়ার সময় মনে ছিল না? সোহা কথা বলতে পারছে না। শ্রবণ আবার পানি খাওয়ায় ওকে। আশপাশে নজর বুলিয়ে মিষ্টি জাতীয় কিছু আছে নাকি খোঁজ করে। দূরে একজন হাওয়াই মিঠাইওয়ালাকে দেখতে পায়। পানির বোতলটা সোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুই পানি খেতে থাক, আমি আসছি। আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? হাওয়াই মিঠাই নিয়ে আসি। শ্রবণ দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে হাওয়াই মিঠাই এর কাছে এসে দাঁড়ায়। 100 টাকার নোট এগিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, মামা, হাওয়াই মিঠাই দিন দ্রুত। কয়টা দেব, মামা? যে কটা পাওয়া যাবে দিয়ে দিন। লোকটা 5টা হাওয়াই মিঠাই শ্রবণের দিকে এগিয়ে দেয়। শ্রবণ হাওয়াই মিঠাই হাতে নিয়ে দ্রুত পায়ে সোহার কাছে ফিরে আসে। 4টা বেঞ্চের ওপর রেখে একটা খুলে অর্ধেক টুকু দলা বানিয়ে সোহার মুখে পুরে দেয়। মিষ্টি কিছু মুখে নিলেও সোহার ঝাল কমছে না। হাওয়াই মিঠাই গিলে হা করে রইল। চোখজোড়া হতে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করেছে ঝালের চোটে। শ্রবণ ঝুঁকে সোহার মুখের ভেতর ফু দেয়, এবার একটু আরাম পায় সোহা। ফু দেওয়ায় মুখের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আরও বেশ কয়েকবার ফু দিয়ে বলে, মুখে পানি নিয়ে বসে থাক। পানি গরম হয়ে যায়। আরেক প্লেট নিয়ে আসি বোম্বাই মরিচ দিয়ে। সোহা দুদিকে মাথা নেড়ে মুখে পানি নেয়। শ্রবণ ওর পাশে বসতে বসতে বলে, পানি একটু গরম হলেই ফেলে দিয়ে আবার নে। সোহা মুখের পানি ফেলে আবার পানি মুখে নেয়। টিস্যু পেপার দিয়ে নাক মুছে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ সোহার মাথার উপর হাত রেখে বলে, কাঁদিস না, বোম্বাই মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে খাওয়াবো রোজ। সোহা দুদিকে মাথা নেড়ে মুখের পানি ফেলে দেয় আবার। শ্রবণ হাতে থাকা বাকি হাওয়াই মিঠাই সোহার মুখে পুরে দেয়।
সোহা 3টা হাওয়াই মিঠাই খেয়ে ফেলেছে। এখন ঝাল কমে গেছে। 2 প্লেট ফুচকা আর পানি খেতে খেতেই পেট ভরিয়ে ফেলেছে, রাতে আর কিছু খেতে হবে না। শ্রবণের বাহুর সঙ্গে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে আছে এখন। ঝাল কমে গেলেও মাথা ঝিমঝিম করছে এখনও। ঝাল খাওয়ার ইচ্ছে জন্মের মতো মিটে গেছে। জীবনে আর কোনোদিন এমন ঝাল খাবে না। শ্রবণ আর সোহা দুজনেই ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। শ্রবণের বন্ধুরা আর রিতা দাঁড়িয়ে আছে। শ্রবণ মুখ খোলার আগেই সিফাত আফসোসের সুরে হ্যাঁ হুতাশ করে বলে, বিয়ে করে দেখছি আমাদের পর করে দিয়েছিস, বন্ধু। আগে যেখানে আমাদের সঙ্গে ঘুরতি এখন সেখানে বউ নিয়ে এসে এখানে বসে জ্যোৎস্না বিলাস করছিস। এই দুঃখ কই রাখি, আল্লাহ, উঠায় নেও। শ্রবণ গম্ভীর গলায় বলে, হয়েছিস পুরুষ মানুষ কিন্তু নাটক করিস মহিলা মানুষের মতো। এত নাটক কোথা থেকে আসে? তোর কাছে নাটক মনে হচ্ছে? বহুত কষ্ট পেলাম, বন্ধু। বোতলের পানিটুকু দে, ডুবে রে যাই। হাসান বলে, নাটকবাজ মহিলা, নাটক বন্ধ কর। সিফাত বিস্ফোরিত চোখে হাসানের মুখের দিকে তাকায়। সঙ্গে বাকিরাও ওর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখে। সিফাত আঙুল তুলে বলে, আই, কি বললি তুই? আমি মহিলা? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মহিলা মনে হচ্ছে তোর? আমি 100% একজন সুস্থ সবল পুরুষ মানুষ, আমার টুনটুনি আছে, আমি দাঁড়িয়ে মুততে পারি। তাতেও যদি তোর সন্দেহ থাকে তাহলে দেখাতেও পারি, দেখবি? সিফাতের কথা শুনে সোহা বিষম খেয়েছে। শ্রবণ তাড়াহুড়ো করে পানির বোতলের ছিপি খুলছে। রিতা দম ফাটা হাসিতে ফেটে পড়েছে। বেচারি হাসতে হাসতে দূরে সরে গিয়ে বসে পড়েছে ঘাসের উপর। বাকি 5 জন সিফাতের মুখের দিকে তাকিয়ে আছে। সিফাত জোরপূর্বক হেসে বলে, সব হাসানের দোষ। ও আমাকে মহিলা বলেছে আর আমি উত্তেজনায় ভুলে গেছি এখানে 2 জন বউ আছে। আই, তুই আমাকে মহিলা বললি কেন? হাসান গম্ভীর হয়ে বলে, মুখ ফসকে বেরিয়ে গেছে, মাঝে মধ্যে তো ভুলে মামাকেও বলে ফেলি। সব দোষ এই নাটকবাজ মহিলার, মাথা খারাপ করে ফেলেছে আমার। সোহা এতক্ষণ নিজের হাসি আটকে রাখলেও এবার ফিক করে হেসে ওঠে। শ্রবণের ভয়ে কোনো রকমে হাসি দমানোর চেষ্টা করলেও সফল হয় না। রাফি অবাক হয়ে বলে, ভাই, তুই তোর শ্বশুরকেও মহিলা বলিস? দোষ তো আমার না, দোষ শ্বশুরের মেয়ের। রিতা নিজের হাসি থামিয়ে বসে থেকেই বলে, ব্রিটিশ পুরুষ, একদম মিথ্যে দোষারোপ করবে না। আমি বলেছি তোমাকে শ্বশুর আর বন্ধুকে মহিলা বলতে? তোর জন্যই তো হচ্ছে এসব। তুই আমার মাথা খারাপ করে ফেলেছিস তাই উল্টাপাল্টা ভুলভাল কথা বেরিয়ে যায় মুখ ফসকে। রিতা কিছু বলতে চাইছিল কিন্তু তার আগেই সাকিব বলে, তোদের ঝগড়া তোরা বাড়ি ফিরে সারারাত করিস, এখন এসব থামা। সবাই চল ঝাল মুড়ি খাই। শ্রবণ বসে থেকেই বলে, তোরা খা, আমি খাবো না। কেন, তোর আবার কি হলো? তুই তো ঝালমুড়ি পছন্দ করিস। এখন খেতে ইচ্ছে করছে না। তুই না খেলি, ভাবিকে নিয়ে আয়, ভাবি খাবে। সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না না না, আমি কিছু খাবো না। আপনারা সবাই খান। রিতা উঠে এসে সোহার পাশে দাঁড়িয়ে বলে, খাবে না কেন? ফুচকা তো তোমার অনেক পছন্দ। আমি অলরেডি 2 প্লেট ফুচকা খেয়ে নিয়েছি, এখন পানি খেতে খেতে পেট ফেটে যাওয়ার দশা। আমরা আসার আগেই একা একা খেয়ে নিলে? আমি তো জানতাম না তোমরা আসবে, জানলে তোমাদের জন্য অপেক্ষা করতাম। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, তুই না খেলে আমি খাবো না। রিতা বলে, তুমি না খেলে আমিও খাবো না। সিফাত বলে, কি প্রেম এক একজনের, এ না খেলে ও খাবে না, ও না খেলে সে খাবে না। আমাদেরই শুধু পীড়িত দেখানোর মানুষ নেই। রাফি শ্রবণের হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, আয়, ভাই, বেশি না খেলে অল্প খাস, বাকিটুকু আমাকে দিয়ে দিস। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে সোহার হাত ধরে বলে, আয়। সোহা হাওয়াই মিঠাই 2টো হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রিতা সোহার দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, সোহা, তুমি আজকে মেক্সি পরেছ। আমি তো এতক্ষণ খেয়ালি করিনি, সুন্দর লাগছে তোমাকে। রিতার কথায় মৃদু হাসে সোহা। বাকিরা সোহার দিকে তাকায়। শ্রবণ সরু চোখে তাকিয়ে আছে সকলের দিকে। ওর ইচ্ছে করছে সকলের চোখে পট্টি পরিয়ে দিতে নয়তো সোহাকে সকলের চোখের আড়ালে সরিয়ে নিতে। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে সকলের দিকে তাকায়, তারা দিয়ে বলে, ঝালমুড়ি খেতে চল এখন। সবাই ঘুরে হাঁটা ধরে ঝালমুড়ির দোকানের দিকে। রিতা হাসানের মুখের দিকে তাকিয়ে বলে, আমি ঝালমুড়ি খাবো না, ফুচকা খাবো। আচ্ছা। সবাই একটু দূরে দাঁড়ায়। হাসান কাছে এগিয়ে এসে বলে, মামা,
6 প্লেট ঝালমুড়ি আর 1 প্লেট ফুচকা দিয়েন। 4 প্লেট ঝালমুড়িতে ঝাল কম, বাকি 2 প্লেটে ঝাল বেশি। ফুচকায়ও ঝাল দিয়েন। আচ্ছা মামা। সোহার এক হাত এখনো শ্রবণের হাতের মুঠোয়। সোহা পাশে দাঁড়িয়ে থাকা রিতার সঙ্গে কথা বলছে। 7-8 মিনিট পর ঝালমুড়ি আর ফুচকার প্লেট হাতে পায় সবাই। রিতা সোহাকে ফুচকা খেতে বললে সোহা নিষেধ করে দেয়, আর খাবে না। আমরা সবাই খাচ্ছি আর তুমি না খেয়ে থাকবে? সমস্যা নেই, আমি তো খেয়েছি, তোমরা খাও। সোহার এক হাতে হাওয়াই মিঠাই, অন্য হাতে পানির বোতল। শ্রবণের পাশ ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। শ্রবণ ঝালমুড়ি তুলে মুখে নেয়। সবাই খাচ্ছে আর গল্প করছে একে অপরের সঙ্গে। শ্রবণ সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, হা কর। সোহা মুখ তুলে তাকাতেই কার্ডে ঝালমুড়ি তুলে মুখের সামনে ধরে বলে, হা কর। সোহা দুদিকে মাথা নেড়ে বলে, খাবো না, তুমি খাও। ঝাল বেশি না, খা। আর কিছু খেতে ইচ্ছে করছে না, অল্প খা। সোহা হা করে। শ্রবণ ঝালমুড়ি খাইয়ে দেয় ওকে, তারপর আবার নিজে খায়। এভাবে শ্রবণ নিজেও খায়, সোহাকেও খাওয়ায়। খাওয়ার মাঝে পুরোটা সময় সোহা শ্রবণের মুখের দিকেই তাকিয়েছিল। শ্রবণও তাকিয়েছিল, তবে ওকে বারবার চোখ সরাতে হয়েছে। সোহা মৃদু স্বরে শ্রবণকে বলে, হাওয়াই মিঠাই একটা রিতাকে দে। দে। রিতার পানি পান করা হতেই সোহা একটা হাওয়াই মিঠাই ওর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার। রিতা ঝালে হু হা করতে করতে বলে, ধন্যবাদ সোহা, এখন আমার মিষ্টি কিছুরই প্রয়োজন ছিল। আহ কি ঝাল। মৃদু হাসে সোহা। রাত প্রায় 10টা বাজতে চলল। বাড়ি ফেরার উদ্দেশ্যে সোহাকে নিয়ে গাড়ির দিকে আগায় শ্রবণ। বাকিরা যার যার বাইকে চড়ে বসেছে। শ্রবণ সোহাকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে উঠে বসে। বাকিরা বাইক নিয়ে ছুটে চলতেই শ্রবণ নিজেও গাড়ি নিয়ে ছুটে চলে ওদের পেছনে পেছনে। কিছুটা রাস্তা আসতেই সোহা শ্রবণকে গাড়ি থামাতে বলে। শ্রবণ রাস্তার একপাশে দাঁড় করাই গাড়ি। কি হয়েছে? শিমের ভাজা বিচি খাবো। কার বিচি? সোহা কিছুক্ষণ চুপ থেকে হাসতে হাসতে বলে, শিমেদের বিচি। এসব কি কথা? অন্যদের বিচি কেন খাবি? খেতে ভালো লাগে। ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন করছো কেন? এনে দাও না, ওই যে সামনে বিক্রি করছে গরম গরম বিচি। এইসব অন্যের ছাল বিচি টিচি কিনতে যেতে পারবো না আমি। দুনিয়ায় এত খাবার থাকতে তোর কেন বিচিই খেতে ইচ্ছে করল? শিমের বিচি ভাজা ভালো লাগে খেতে। আমি আগে খেয়েছি অনেকবার। কিপটামি না করে এনে দাও না। শ্রবণ বিস্মিত হয়ে বলে, আমি কিপটা না হলে এই 10-20 টাকার বিচি এনে দিচ্ছ না কেন? শ্রবণ কটমট করে তাকিয়ে রইল সোহার মুখের দিকে। ওকে বলছে কিপটা? ও কিপটা? ওকে কিপটা মনে হয়? ফোঁস ফোঁস করতে করতে বলে, ডাইনির বাচ্চা, তুই আমাকে কিপটা বললি? গত 1 মাসে তোর পেছনে কোটি টাকার বেশি খরচ করেছি আর তুই আমাকে কিপটা বলছিস? ডাইনির বাচ্চা, তুই আমাকে কিপটা বললি? গত 1 মাসে তোর পেছনে কোটি টাকার বেশি খরচ করেছি আর তুই আমাকে কিপটা বলছিস? শ্রবণের রাগ দেখে সোহা চুপসে যায়। বুঝতে পারে ঝোঁকের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছে। এই মাথাটারও না আজকাল কি যেন হয়েছে। শ্রবণ যেভাবে তাকিয়ে আছে, তেরে এসে না ঠাস করে লাগিয়ে দেয় একটা। না মা, রবে না মোটেও। সোহা জানে যাই হয়ে যাক শ্রবণ ওকে মা রবে না এখন। একটু ধমকাধমকি করবে, ও কোনো ব্যাপার না। ভয়কে জয় করে মেকি রাগ দেখিয়ে বলে, কোটি টাকা খরচ করে খোটা দিচ্ছ? আমি তোমার কাছে কোটি টাকার জিনিস চেয়েছি? তুমি কোটি টাকা খরচ করে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড এনে দিতে পারো আর 10-20 টাকা খরচ করে শিমের বিচি এনে দিতে পারছ না? কিপটা লোক কোথাকার। বাবু, তোমার আব্বু কিপটা, এত টাকা থাকতেও আমাদের না খাইয়ে রাখছে। সোহার কথা শুনে হতভম্ব শ্রবণ। নিজের কান আর চোখ কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না। বিস্ময় নিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে, তোকে আমি না খাইয়ে রেখেছি? হ্যাঁ, এই ডাইনির বাচ্চা, আসার পরেই যে 2 প্লেট ফুচকা আর হাফ প্লেট ঝালমুড়ি খেলি সেগুলো তোর বাপ এসে কিনে দিয়ে গেছে? হাওয়াই মিঠাই, বাদাম এগুলো কে কিনে দিয়েছে? তাহলে শিমের বিচি এনে দাও। শ্রবণ রাগে ফোঁস ফোঁস করতে করতে জেদ ধরে বলে, পারবো না আমি। যাও। ওই লের বিচি কিনতে যেতে পারবো না আমি। কিসের লের বিচি? ওগুলো শিমের বিচি। খেতে অনেক মজা, এনে দাও না গো চৌধুরী সাহেব। শ্রবণ বড় বড় চোখ বানিয়ে সোহার মুখের দিকে তাকিয়ে রইল। সোহা বাইরের দিকে তাকিয়ে দ্রুত শ্রবণের দিকে এগিয়ে ওর হাত ধরে ঝাঁকিয়ে বলে, ও বাবুর আব্বু, যাও না, লোকটা চলে যাচ্ছে। যাও,
যাও না প্লিজ। শিমের বিচি ভাজা খেতে না পারলে বাবু হওয়ার পর বাবুর লোল পড়বে, সেই লোল তোমার শার্টে, গালে আর নাকে লাগিয়ে দেবে। শ্রবণ ঘৃণায় নাকমুখ সিটকে দাঁতে দাঁত পিষে বলে, তুই আমাকে পাগল বানিয়ে তবেই ক্ষান্ত হবি সেটা কয়েকদিন ধরে খুব ভালোভাবেই বুঝতে পারছি। যাও না, লোকটা চলে যাচ্ছে তো। শ্রবণ ওয়ালেট হাতে নিয়ে গাড়ি থেকে নেমে ডাকতে ডাকতে দৌড় শুরু করে ভ্যানের পেছনে। লোকটা ইতিমধ্যেই অনেকটা দূরে চলে গেছে। সোহা গাড়ির পেছনে একবার উকি দেয়, শ্রবণ এখনও দৌড়াচ্ছে। সিটে শরীর এলিয়ে দিয়ে নিজের উঁচু পেটের ওপর হাত রেখে মুচকি মুচকি হাসতে শুরু করে। শ্রবণ বিচি কিনে এনে সোহার হাতে ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। এতগুলো। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, জন্মের খাওয়া খা এখন। সোহা আর কিছু না বলে একটা তুলে মুখে দেয়। আহ, কি শক্ত, চোয়াল নড়ে উঠেছে। একটা বিচি ছিলে শ্রবণের দিকে এগিয়ে ধরে বলে, খাও, দেখো কত মজা। খাবো না এই বালের বিচি? খেতে চেয়েছিস, এখন তুইই খা। এগুলো বালের বিচি না, এগুলো শিমের বিচি, শিমের বিচি। বকবক না করে চুপ থাক। তাহলে খাও। বলছি তো খাবো না, এই একটাই খাও। শ্রবণের আর কথা বলতে ইচ্ছে করছে না তাই ঘাড় ঘুরিয়ে হা করে। সোহা ওর মুখে বিচি পুড়ে দিয়ে নিজে খেতে শুরু করে। এরপর আরও কয়েকবার শ্রবণের মুখে বিচি ছিলে ছিলে পুড়ে দিয়েছে সোহা। শ্রবণ খাচ্ছে চুপচাপ, বলছে না কিছু। সোহা আবার বিচি ছিলছে শ্রবণকে খাওয়ানোর জন্য। শ্রবণ ফট করে ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। কপাল ভ্রু কুচকে বলে, তুই দাঁত দিয়ে ছিলে ছিলে আমাকে বিচি খাওয়াচ্ছিস? সোহা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বিচির খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছিলতে পারছি না। তাই বলে তুই দাঁত দিয়ে ছিলে নিজের লালাসহ আমাকে খাওয়াবি? তো কি হয়েছে? আচ্ছা যাও, আর খাওয়াবো না। নাও, তুমি খোসা সহ খাও। সবগুলো বিচি এখন দাঁত দিয়ে ছিলে ছিলে আমাকে খাওয়াবি। তাহলে আমি কি খাবো? না খেয়ে থাক। সোহা মুখ গোমরা করে দাঁতের নিচ থেকে শিমের বিচি বের করে শ্রবণের মুখে পুড়ে দেয়। ওর কি দোষ? বিচির খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছাড়াতে পারছে না তাই তো দাঁতের সাহায্য নিতে হচ্ছে। ফ্ল্যাটে ফিরেই ফ্রেশ হওয়ার জন্য সোহা ওয়াশরুমে ঢুকেছে। শ্রবণ ড্রেস চেঞ্জ করে নিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠায় হাতে নিয়ে দেখে মাজেদা আন্টি। হ্যালো, শ্রবণ। হ্যাঁ, আন্টি, বলুন। আমি দেশের বাড়িতে যাচ্ছি, ফিরব কয়েকদিন পর। হুট করেই যেতে হচ্ছে, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। ফ্রিজে মাছ, মাংস, সবজি কিছুই নেই, শুধু কিছু ডিম আছে। দুধওয়ালা সকালে দুধ দিয়ে যাবে। সকালেই বাজার করতাম কিন্তু তার আগেই তো আমাকে চলে আসতে হলো। কোনোভাবে ম্যানেজ করে চলতে পারবে না কয়েকদিন? সমস্যা নেই, আন্টি। আচ্ছা, রাখছি তাহলে, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন, আন্টি। ফোন রাখতেই সোহা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এসেই শুয়ে পড়ে, ভীষণ ক্লান্ত লাগছে। শ্রবণ হাতের ফোন রেখে ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে দেখে সোহা চোখ বন্ধ করে শুয়ে আছে। হাতমুখ মুছতে মুছতে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। সোহা, জেগে আছিস? সোহা ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে তাকায়। ঘুম জড়ানো ভারী গলায় বলে, বলো, ওষুধ খেয়েছিস? সোহা মুখ শুকনো করে মৃদু স্বরে বলে, ভুলে গেছি। শ্রবণ কিছু না বলে সোহার ওষুধ আর এক গ্লাস পানি ওর হাতে দেয়। সোহা ওষুধ খেয়ে শ্রবণের হাতে গ্লাসটা দিয়েই আবার শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই আবার তাকায়। শোয়া থেকে উঠে বসতে দেখে শ্রবণ কপালে কয়েক ভাঁজ ফেলে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, কি হয়েছে? আবার উঠছিস কেন? তুমি তো রাতে খাওনি, খাবে না? আমি বেড়ে খেয়ে নেব, তুই ঘুমিয়ে পড়। সোহা বিছানা ছেড়ে নামতে নামতে বলে, ভাত নেই, ভাত রান্না করতে হবে। শ্রবণ হাতে মুখে আর গলায় ময়েশ্চারাইজার মাখতে মাখতে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে সোহার সামনে দাঁড়ায়। আদেশের সুরে বলে, ঘুমোতে বলেছি, তুই ঘুমা। তুমি কি খাবে? খাবো না। ঠিক হয়ে শো। সোহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমের মেইন লাইট অফ করে দেয়। এক গ্লাস পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে সোহাকে নিজের দিকে ফিরিয়ে ওর বুকে মুখ গুজে। সোহা মিনমিন করে বলে, পুরো রাত পড়ে আছে, তোমার খিদে পাবে। পাবে না, আমার চিন্তা বাদ দিয়ে ঘুমা। শুকনো খাবার আছে, সেগু। ঘুমোতে বলেছি। সোহা আর কোনো কথা বলে না। শ্রবণের চুলে হাত বুলাতে বুলাতে নিশ্চুপ হয়ে রইল। ওর মনের ভেতর খচখচ করছে, শ্রবণ না খেয়ে ঘুমাবে, ওর মোটেও শান্তি লাগছে না। সোহার ছটফটানি টের পেয়ে শ্রবণ বলে, আমার তেমন খিদে পায়নি,
যদি পায় ঘুম থেকে উঠে খেয়ে নেব। সোহা কিছু না বলে চুপ করে রইল। শ্রবণ ওর বুক থেকে মুখ তুলে বলে, আগামী কয়েকদিন মাজেদা আন্টি আসবেন না, সকালে নাস্তা তৈরি করিস। আচ্ছা। শ্রবণ আবার বুকে মুখ গুজে নীরব হয়ে যায়। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। সোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করেছে দুজনের জন্য। ডিম সিদ্ধ করেছে, ডিম ভাজি করেছে, আটার রুটি আর ফ্রুটস জুস। শ্রবণ নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোহা শ্রবণের প্লেটে রুটি আর ডিম ভাজি তুলে দিয়ে নিজের প্লেটে নেয়। চেয়ারে বসতে বসতে বলে, মাছ, মাংস, সবজি কিছুই তো নেই ফ্রিজে। দুপুরে কি রান্না করব? মুখে থাকা সিদ্ধ ডিম গিলে শ্রবণ বলে, আন্টি বলেছিলেন কিছু নেই ফ্রিজে, বাজার করতে হবে। আন্টি যাওয়ার আগে বাজারটা করে দিয়ে গেলেই পারতেন। হুট করে না গেলে করেই দিয়ে যেতেন। এই কয়েকদিন আমরা কি খাব? বাজার করতে হবে। তোকে আমি বাইরের খাবার খাওয়াব না। বাজার কে করবে? শ্রবণের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি? হো, তাহলে কে করবে? আমি জানি না। শ্রবণ খাওয়া শুরু করে আবার। মাছ, মাংস, সবজি কিনতে নাকি যাবে শ্রবণ চৌধুরী। হাহ, আর মানুষ পেল না? সোহা কিছু না বলে নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে শ্রবণ চিন্তায় বিভোর হয়ে আছে। বাজার কে করে দেবে? রেস্টুরেন্ট থেকে কিছু কিনে এনে সোহাকে খাওয়াবে না। রেস্টুরেন্টের খাবারে অনেক ভেজাল থাকে। ওরা খাবারের স্বাদ আর কালার আনার জন্য অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করে। ও নিজে খায় সেটা বড় কোনো বিষয় নয়, কিন্তু সোহাকে এখন কিছুতেই খাওয়াবে না। সোহা অসুস্থ হলে বাবুরও অসুস্থ হওয়ার চান্স আছে। আর ওরা দুজন অসুস্থ হলে শ্রবণ পাগল হয়ে যাবে। তাই এমন কিছু কখনোই হতে দেওয়া যাবে না। কিন্তু বাজার কে করবে? চৌধুরী বাড়িতে কল করে বললে 1 ঘন্টার মধ্যে বাজার এসে হাজির হবে, কিন্তু শ্রবণ ওই বাড়ির কাউকে বলবে না। খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, কি কি লাগবে লিস্ট করে দিস। খাওয়া শেষ করে। আচ্ছা। শ্রবণ বেডরুমের দিকে এগিয়ে যায়। সোহা খাওয়া শেষ করে স্টাডিরুমে গিয়ে বাজারের লিস্ট তৈরি করে। লিস্ট নিয়ে রুম থেকে বের হতেই দেখে শ্রবণ রেডি হয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। হয়ে গেছে? সোহা লিস্ট এগিয়ে দিয়ে বলে, হয়ে গেছে। শ্রবণ লিস্ট হাতে নিয়ে চেক না করেই পকেটে ভরে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সোহা ওর যাওয়ার পথে তাকিয়ে রইল। শ্রবণ নিজেই বাজার করতে যাচ্ছে, নাকি অন্য কাউকে দিয়ে করাবে? 2 হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে লিফট থেকে বের হয় শ্রবণ। ফ্ল্যাটের সামনে এসে ডান হাতের ব্যাগ নিচে নামিয়ে রেখে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সোহা ড্রয়িং রুমে বসে শ্রবণের অপেক্ষায় ছিল এতক্ষণ। শ্রবণকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে এগিয়ে আসে ওর কাছে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে ব্যাগ দুটো 2 হাতে নিয়ে রান্নাঘরের দিকে আগায়। সোহা ওর পেছনে পেছনে রান্নাঘরে এসে দাঁড়ায়। চেক করে দেখ কোনো কিছু লাগবে কি না। সোহা একটা নিচু টুল টেনে বসে ব্যাগ দুটোর কাছে। ব্যাগের ভেতর থেকে সবকিছু বের করে শ্রবণের মুখের দিকে তাকায়। আমি এসব আনতে বলেছিলাম? তাহলে তুমি লিস্ট দেখে আনোনি? লিস্ট পকেট থেকে কখন পড়ে গিয়েছিল বুঝতেই পারিনি। যা যা পেয়েছি সেসবই নিয়ে এসেছি। বাজার তুমি করেছ? হ্যাঁ। সত্যি? মিথ্যে কেন বলবো? তুমি না বললে তুমি বাজার করতে পারবে না? তোকে বিয়ে করে তো কত কিছুই করলাম, যা কোনোদিন করতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি। আরও কি কি করতে হবে আল্লাহ ভালো জানেন। বিয়ে করতে বলেছিল কে? কি বললি? সোহা কথা ঘুরিয়ে বলে, কাঁচা মরিচ আর ধনেপাতা কই? এসবও লাগবে? হ্যাঁ, একেবারেই শেষ হয়ে গেছে, অল্প আছে, আজকের দিন চলবে। আজকের দিন চালা, আগামীকাল এনে দেব। এখন আর বাজারে যেতে পারবো না। বাজারে গিয়ে চরকির মতো ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেছে, পা ব্যথা করছে। জীবনে যা সব করার কথা দুঃস্বপ্নেও ভাবিনি তোকে বিয়ে করে সেসব করতে হচ্ছে। মাছকে টে আনুনি কেন? মাছকে টে বিক্রি করে? জানি না তো, আন্টি তো সবসময় টা মাছ নিয়ে আসেন। মাছ টতে পারবি না? পারবো, আমি চেঞ্জ করে আসছি। শ্রবণ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। সোহা মাছ, মাংস আর সবজির দিকে তাকিয়ে রইল। লিস্টে শ্রবণের পছন্দের সবকিছুর নাম লিখে দিয়েছিল, আর শ্রবণ ওর পছন্দের সবকিছু নিয়ে এসেছে। শ্রবণ মাত্রই প্যান্ট চেঞ্জ করেছে, টি শার্ট পরবে তার আগেই কানে ভেসে আসে সোহার চিৎকার আর ঝনঝন শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার আওয়াজ। আতঙ্কিত হয়ে হাতের টি শার্ট ফেলে দৌড় শুরু করে রান্নাঘরের দিকে। কলিজার পানি শুকিয়ে গেছে। রান্নাঘরে এসে দেখে সোহা দাঁড়িয়ে আছে। কিছুটা শান্ত হয়ে বলে,
সোহা, কি হয়েছে? চিৎকার করছিস কেন এভাবে? সোহা শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার উঁচু করে রাখা ডান হাতের দিকে নজর পড়ল শ্রবণের। হাতের উল্টো পিঠে শিং মাছ আটকে আছে। সোহা এখনও চিৎকার করছে। শ্রবণ ছুটে এলো সোহার কাছে। হাতটা ধরে টেনে বের করল মাছের কাঁটা। ব্যথায় আরও বেশি ককিয়ে উঠল সোহা, বাম হাতে শক্ত করে চেপে ধরল শ্রবণের হাত। ডান হাতের ক্ষতস্থান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে। শ্রবণ মাছটাকে একটা আছাড় রল। হাতে কাঁটা ঢুকল কিভাবে? সোহা হাতটা ঝাঁকাতে ঝাঁকাতে কান্নাজৃত কণ্ঠে বলে, মাছ কাঁটার জন্য ধরেছি অমনি কাঁটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা করছে? হ্যাঁ। শ্রবণ সোহাকে ধরে সিঙ্কের কাছে নিয়ে আসে। হাতটা ভালোভাবে ধুয়ে দিল নিজেই। সোহা ব্যথায় কান্না করছে আর বারবার শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তো বন্ধ হচ্ছে না, ক্ষত বেশ গভীর হয়েছে। কাঁটা অনেকটা ঢুকিয়ে দিয়েছিল। শ্রবণ ফ্লোরের দিকে তাকায়, মাছটা রে পড়ে আছে। যেই জোরে আছাড়টা রল, বেঁচে থাকার কথাও না। ফ্লোরে একটা সসপ্যান পড়ে আছে, তখন এটা পোড়ারই শব্দ পেয়েছিল। যা ভয় পেয়েছিল, ভেবেছিল সোহা পা পিছলে পড়ে গেছে। ক্ষতস্থান চেপে ধরে রেখে সোহাকে নিয়ে বেডরুমে আসলো শ্রবণ। সোহা শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আবার ঝাঁকাতে শুরু করে ব্যথায়। তো ছিটকে ছিটকে ফ্লোরে আর বিছানার চাদরে পড়ছে। শ্রবণ ফার্স্ট এইড বক্স এনে ভেতর থেকে অ্যান্টিসেপটিক আর তুলো বের করে। তুলো অ্যান্টিসেপটিক লাগিয়ে সোহার হাতের ক্ষতস্থানে চেপে ধরে। সোহা চেঁচিয়ে উঠে বলে, ছাড়ো ছাড়ো, ব্যথা করছে। ছাড়ো। শ্রবণ ছাড়ে না। সোহার পাশে বসে শক্ত করে ধরে রাখে হাতটা। সোহা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ গো, কি ব্যথা করছে। ছাড়ছ না কেন? ছাড়ো। সোহার এমন কথা শুনে আর কান্না দেখেও শ্রবণ হাতটা ছাড়ছে না। যেভাবে তো পড়ছে, বন্ধ না করলে অনেক তো বেরিয়ে যাবে। সোহার মনে হচ্ছে ওর হাতে মাছের কাঁটা বিঁধেনি, ওর হাতটাই কেটে ফেলা হয়েছে। হাতের ব্যথায় চেহারা লাল হয়ে উঠেছে। বাম হাতে শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে, আমার হাত ছাড়ো। একটুও দয়া মায়া নেই তোমার মধ্যে? ব্যথা হাতটা এভাবে চেপে ধরে রেখেছ কেন? এই হৃদয়হীন পাষাণ পুরুষ, ছাড়ো। শ্রবণ দাঁতে দাঁত চেপে বলে, না, দয়া মায়া নেই আমার মধ্যে। সোহা ব্যথায় দিশেহারা হয়ে বাম হাত দিয়ে শ্রবণকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, তবে পারল না। টানাটানি করে হাতটাও ছাড়াতে সক্ষম হল না। শ্রবণ এক পাতুলে বসে বিছানায় এক হাতে সোহার হাত চেপে ধরে রেখে অন্য হাতে সোহাকে টেনে এনে বুকে জড়িয়ে ধরে বলে, একটু ধৈর্য ধর, ব্লিডিং বন্ধ হোক। ব্লিডিং বন্ধ হতে হতে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে যন্ত্রণায়। সামান্য মাছের কাঁটা বিঁধেছে সেজন্য এমন করতে হবে? সামান্য? আমার মনে হচ্ছে হাতটাই কেটে আলাদা করে ফেলা হয়েছে। শ্রবণ তুলো তুলে দেখল এখনও রক্ত বের হচ্ছে। পুনরায় তুলা চেপে ধরল। তো পড়া বন্ধ হচ্ছে না কেন? হাতটাও কেমন নীল হয়ে উঠছে ধীরে ধীরে। হাতের রগগুলো ভেসে উঠেছে। সোহা শ্রবণের বুকে মুখ গুজে গুমরে গুমরে কাঁদতে লাগল। যদি কোনোভাবে জানত এই মাছ ততে গিয়ে এত ব্যথা পাবে তাহলে জীবনেও ততে যেত না। এই মাছের কাঁটায় কি ভয়ঙ্কর ব্যথা! সোহার করুণ কান্না শুনলে যে কেউ ভাববে কেউ রেছে বা কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে। সামান্য শিং মাছের কাঁটার আঘাতে এভাবে কেউ কাঁদবে বলে মনে হয় না। সোহার কান্না থামার নাম নেই, এখনও একইভাবে কাঁদছে আর শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। শ্রবণ বাম হাতে নিজের চোখজোড়া মুছে সোহার চুলে হাত বুলিয়ে নরম গলায় বলে, ওঠ, ডাক্তারের কাছে যাব। সোহা বুকে মুখ গুজে রেখেই কাঁদতে কাঁদতে দুদিকে মাথা দুলিয়ে বলে, না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে, আমি যাব না ডাক্তারের কাছে। তাহলে কান্না থামা। কখন থেকে কাঁদছিস একভাবে? ব্যথা করছে তো, হসপিটালে চল। উহু, যাব না। ইঞ্জেকশন দেবে না? না দেবে, আমি যাব না। তুমি আমার হাত ছাড়ো। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে রেখেই তুলো সরিয়ে নেয়। এখন আর তো বের হচ্ছে না। হাত অনেকটা ফুলে উঠেছে, নীল বর্ণ ধারণ করেছে। থরথর করে কাঁপছে হাতটা। শ্রবণ বুক থেকে সোহার মুখ তুলে বলে, হাত না ঝাঁকিয়ে চুপচাপ বসে থাক, আমি নিচ থেকে আসছি। সোহা শুধু কেঁদে যায়, মুখে বলে না কিছু। শ্রবণ ওকে ছেড়ে ওয়ালেট পকেটে ভরে গাইটি শার্ট জোড়ায়। সোহার দিকে আরও একবার তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় বাইরের দিকে। সোহা হাতের কবজি চেপে ধরে কাঁদতে লাগল।
অল্প সময় পরেই ফ্ল্যাটে ফিরে আসে শ্রবণ। এক গ্লাস পানি আর একটা ট্যাবলেট হাতে সোহার সামনে এসে দাঁড়াল। সোহা উপুর হয়ে ফোপাচ্ছে এখনও। সোহা, পেইন কিলারটা খা, ব্যথা ঠিক হয়ে যাবে। সোহা মুখ তুলে তাকাল, জড়ানো গলায় বলে, এই পেইন কিলার খেলে বাবুর যদি কিছু হয়? কিছুই হবে না বলেই এনেছি, তুই প্রেগন্যান্ট। সোহা সোজা হয়ে বসে, শ্রবণ নিজেই খাইয়ে দেয় ট্যাবলেটটা। হাতটা এখন আরও বেশি ফুলে উঠেছে। শুয়ে থাক। সোহা শুয়ে পড়ে। শ্রবণ সোহার গায়ের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। মপ ভিজিয়ে এনে ফ্লোর মুছে নেয়। তো শুকিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের ফ্লোরে পড়ে থাকা তের ফোঁটাও মুছে নেয়, তারপর রান্নাঘরের ফ্লোরও মুছে নেয়। ফ্লোরে পড়ে থাকা মাছটার দিকে তাকাল। ওর ইচ্ছে করছে মাছটাকে তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে। মাছটাকে ফ্লোর থেকে তুলল, কিছুক্ষণ তাকিয়ে দেখল, তারপর হাত থেকে রেখে ছুরি দিয়ে কিমা বানিয়ে ফেলল। দাঁতে দাঁত চেপে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল মাছের কিমার দিকে। এটাকে কিমা বানিয়েও ওর শান্তি লাগছে না। গরম তেলে মচমচে করে ভাজতে পারলে শান্তি লাগত। অসভ্য মাছ, কত বড় সাহস! ওর বউয়ের হাতে কাটা ঢুকিয়ে দিয়েছিল। বাকি মাছগুলোর দিকে তাকাল। ওগুলো চুপচাপ রয়েছে বোলের ভেতরে। হাত বাড়িয়ে একটা মাছ ধরতে নিতেই মাছটা দ্রুত গতিতে মাথা কাত করে শ্রবণের হাতে কাটা ফুটিয়ে দেয়। মাছ ছেড়ে দ্রুত হাত গুটিয়ে নেয় শ্রবণ। হাতের দিকে তাকিয়ে দেখল আঙুল থেকে তো বের হতে শুরু করেছে। শ্রবণ আঙুলের দিকে তাকিয়ে রইল। এইটুকু কাটা ফুটিয়ে দিয়েছে, তাতেই এত ব্যথা, তাহলে সোহার কি পরিমাণ ব্যথা করছে? এমনি এমনি তো আর মেয়েটা অমন পাগলের মতো আচরণ আর কান্নাকাটি করছিল না। রান্নাঘর থেকে বেরিয়ে সোহার কাছে ফিরে আসে। সোহা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে এখন। শ্রবণ ওর চুলে হাত বুলিয়ে বলে, ব্যথা কমেছে? সোহা চোখ মেলে মৃদু স্বরে বলে, হ্যাঁ, ঘুমা, তাহলে একটু ভালো লাগবে। মাছ কাটতে হবে, রান্না করতে হবে, ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ঘুমা। শ্রবণ নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলো। আবার মাছগুলোর দিকে তাকিয়ে ফোনের স্ক্রিনে তাকাল। ইউটিউবে ঢুকে সার্চ দিল, শিং মাছ কাটার রেসিপি। শ্রবণ যাই লিখে সার্চ দিক না কেন, কাঙ্ক্ষিত ভিডিওগুলোই সামনে এসেছে। খুঁজে খুঁজে একটা ভিডিওতে ক্লিক করল। ভিডিওর শুরুতে দেখানো হলো কিভাবে জ্যান্ত শিং মাছকে রতে হয়। শ্রবণ হাত থেকে ফোন রেখে এক খাবলা লবণ হাতে নিয়ে বোলের ভেতরে দিয়ে অন্য একটা বোল দিয়ে ঢেকে দেয়, যেন মাছ লাফিয়ে লাফিয়ে বাইরে না পড়ে। মুহূর্তেই দুই বোলের মাঝখানে শিং মাছের যুদ্ধ শুরু হয়ে গেছে। শ্রবণ পৈশাচিক আনন্দ পাচ্ছে মাছের লাফালাফিতে। রসা লারা আরও দিবি কাটা।